মেকানিক্স 1 শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট এই টার্ম দুইটা কোথায় মেকানিক্স 1 এ কিন্তু পড়ছেন আপনারা মানে যে কোনো একটা বিমের মধ্যে বা একটা ফ্রেমের মধ্যে কোন একটা জায়গায় শেয়ার ফোর্স কত বেন্ডিং মুভমেন্ট কত এগুলো বের করা যায় মেকানিক্স 1 এর যে নলেজ আছে সেটা দিয়েই করা যায় এবং আমরা এই শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের যে ডায়াগ্রাম আঁকি এটা কোন মেথডে আমরা বের করছিলাম বলতে পারেন মেথড সামেশন মেথড স্যার রাইট স্যার সিঙ্গুলারিটি দিয়েও করছিলাম স্যার সিঙ্গুলারিটি ফাংশন দিয়েও আপনারা বেন্ডিং মুভমেন্ট বের করতে পারেন তাই তো শেয়ার ফোর্স সিঙ্গুলারিটির ক্ষেত্রে স্যার ফোর্স বেশি হলে স্যার সেক্ষেত্রে করি নাই অল্প কয়েকটা লোডের ক্ষেত্রে করছিলাম আর কি এই তো যেরকমই থাকুক করা যাবে আমাদের এই এটাতেও আমরা সিঙ্গুলারিটি ফাংশন পড়ব পরে তো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আপনি কিভাবে আঁকবেন দেখেন কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছেন অথবা 1ই বললাম 1 এর আই একের এক যেটা এটার কি বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবেন স্যার এখানে আমার আননোন আছে হচ্ছে 4টা তাহলে হচ্ছে এক্ষেত্রে ভাগ করে না নাকি রাইট 4টা আননোন তাহলে মেকানিক্স দিয়ে এটা বের করা সম্ভব হবে না মেকানিক্স মানে আমরা স্ট্যাটিক্স এর যে ইকুয়েশন চিন্তা করি স্ট্যাটিক্স এর ইকুয়েশন কয়টা 3টা স্যার 3টা সামেশন অফ fx fy মোমেন্ট তাই না 2D তে সো এখানে 3টা ইকুয়েশন আননোন হচ্ছে 4টা রিঅ্যাকশন 4টা একটা হচ্ছে রোলার সাপোর্টে আর একটা হচ্ছে ফিক্স 3টা হচ্ছে ফিক্স সাপোর্টে সো এটা বের করা যাবে না তাহলে কি বের করা যাবে না অবশ্যই যাবে এটাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বলা যেতে পারে আপনারা কি এরকম টার্ম পড়ছেন কখনো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্যার টরশনেই একটা পড়ছিলাম স্যার দুই সাইডে যখন সাপোর্ট ছিল স্ট্যাটিক্স এর ইকুয়েশন দিয়ে যখন সলভ করা যায় না তখন এটাকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মানে স্ট্যাটিক্স এর যে নলেজ সেই নলেজ দিয়ে সেটাকে ডিটারমাইন করা যাবে না তাহলে অন্য ভাবে এটাকে সলভ করতে হবে করা যাবে যেমন ধরেন 1 নাম্বার প্রবলেমেই যে 3 নাম্বার ফিগার আছে ওইটা কি সলভ করা যাবে যাবে স্যার ওটা হচ্ছে হিঞ্জ আছে কেটে কেন বের করা যাবে হিঞ্জে মোমেন্ট 0 স্যার আর হিঞ্জে মোমেন্ট 0 তাহলে আইটা পেয়ে গেলাম স্যার আমরা রাইট হিঞ্জ সাপোর্ট ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট 0 হয় তাইলে এ পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ আছে তাহলে বেন্ডিং মোমেন্ট এট এ সমান সমান 0 এটা আরেকটা ইকুয়েশন তার মানে প্রত্যেকটা ইন্টারনাল হিঞ্জের জন্য আরেকটা ইকুয়েশন আমরা পাই এটা একটা নন তাহলে ইকুয়েশন হয়ে গেল 4টা সো এখন আননোন 4টা ইকুয়েশনও 4টা সলভ করা যাবে সো এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ইনডিটারমিনেট যেটাই থাকুক আমরা সলভ করতে পারবো তবে
যেটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট সেটা স্ট্যাটিক্সের ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো না, অন্যভাবে করতে পারবো। যেমন সিঙ্গুলারিটি ফাংশন, সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করতে পারি, আমরা করব। এখানে টিপিক্যাল কিছু 3 নাম্বার কোশ্চেন থেকে যদি আমরা দেখি, টিপিক্যাল কিছু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেওয়া আছে। ক্যান্টিলিভার বিম, বিমের মাথায় যদি মোমেন্ট থাকে তাহলে ডায়াগ্রাম কেমন হবে, যদি একটা কনসেন্ট্রেটেড লোড থাকে তাহলে কেমন হবে, ডিস্ট্রিবিউটেড লোড থাকলে কেমন হবে যদি ক্যান্টিলিভার বিম হয়, সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়। সিম্পলি সাপোর্টেড ক্যান্টিলিভার তো এগুলো তো চিনেন আপনারা, তাই না? জি স্যার। সিম্পলি সাপোর্টেড হচ্ছে দুই পাশে পিনের মতো যদি থাকে, হিঞ্জ এবং রোলার এগুলো পিনের মতো কাজ করে, তখন এগুলোকে সিম্পলি সাপোর্টেড বিম বলে। যেমন 3-এর 2, এখানে 3টা ফিগার আছে, একটা মোমেন্ট এম নট, একটা লোড পি, একটা ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল ডব্লিউ, এগুলোর জন্য মোমেন্ট কেমন হবে দেওয়া আছে। বিম যদি ওভারহ্যাং থাকে, মানে সিম্পলি সাপোর্টেড প্লাস ক্যান্টিলিভার এক পাশে, তাহলে কি হবে? 3 টাইপের লোডের জন্য একটা মোমেন্ট, একটা কনসেন্ট্রেটেড, মোমেন্টটা কনসেন্ট্রেটেড, পি একটা কনসেন্ট্রেটেড লোড এবং ডব্লিউ হচ্ছে ক্যান্টিলিভারের মধ্যে ডিস্ট্রিবিউটেড লোড। তারপরে যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে কেমন হবে? এগুলো সবই ডিটারমিনেট স্ট্রাকচার, আমরা সলভ করতে পারবো খুব সহজেই। 3-এর 1, 2, 3, 4 এগুলো আপনারা যদি ভ্যালু দিয়ে দেই সলভ করতে পারবেন না, ডায়াগ্রাম আঁকতে পারবেন না? জি স্যার, জি স্যার ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার রোলার সাপোর্টের মধ্যে যদি আমি জেড এক্সিস বরাবর কোনো লোড দেই তাহলে কি রিঅ্যাকশন দিতে পারবে? রোলার সাপোর্ট কি জেড এক্সিস বরাবর? আপনি কি এই 3D চিন্তা করবেন? জি স্যার 3D চিন্তা করতেছি স্যার। 3D চিন্তা করলে জেড বরাবরও সে চলতে পারে, ধরে নিব। তাহলে রিঅ্যাকশন আসবে না স্যার? না, একটাই। স্যার আর হিঞ্জ সাপোর্ট তো জেড বরাবরও দেবে রিঅ্যাকশন স্যার। হ্যাঁ নিবে। তার মানে রোলার সাপোর্টের রিঅ্যাকশন একদিকে আর হিঞ্জ সাপোর্টের রিঅ্যাকশন 3 দিকে, 3D তে। আমি যদি আপনাদের একটু 1-1 এর দিকে আবার যাই, আপনাদের ক্লাসরুমে থাকার কথা, দাঁড়ান দেখি। সাপোর্টিং লেকচার ম্যাটেরিয়ালস, এটা কি পেয়েছেন? জি স্যার পেয়েছি। ইয়েস স্যার, পাইছি স্যার। এখানে দেখেন লেকচার নোটস কই, 101, 4 নাম্বার পেজে যাই। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। পেজ নাম্বার 4, support condition and their reactions and deformations. এটা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি আমার এখান থেকে ওপেন করি।
দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার। Yes, sir. এটা আপনাদের কিন্তু আনুমানিক থাকার কথা, এটা কাজে লাগবে এখন। তখন হয়তো এটার মিনিংফুল ছিল না আপনাদের কাছে, আমি সবগুলো এই জন্য দেখায়ও নাই, কিন্তু এখানে সবগুলো আছে, সব ধরনের সাপোর্ট এবং প্রত্যেকটা সাপোর্টের মধ্যে কোনটাতে রিঅ্যাকশন, ফোর্স বা মুভমেন্ট থাকবে, কোন ডিরেকশনে, ডিফ্লেকশন কোন দিকে বা রোটেশন কোন দিকে থাকবে সেটা। যদি রোলার সাপোর্ট চিন্তা করি 2 ডাইমেনশনাল, তাহলে আর ওয়াই যেদিকে চলে সেদিকে তো তার রিঅ্যাকশন নাই, এক্স ডিরেকশনে সে চলতে পারে, ওয়াই তে রিঅ্যাকশন, সেজন্য ডিফ্লেকশন হচ্ছে ডিওয়াই 0, ডিএক্স কিন্তু থাকবে, 0 হবে না। একইভাবে 3 ডাইমেনশনাল চিন্তা করলে রিঅ্যাকশন আর ওয়াই থাকবে, তার মানে আর এক্স এবং আর জেড 0, এবং ডিফ্লেকশন শুধু ওয়াই ডিরেকশনে 0 হবে, বাকি দুই ডিরেকশনে থাকবে, যেহেতু চলতে পারে অতএব ডিফ্লেকশন থাকবে। একইভাবে বাকিগুলো আপনারা কনসিডার করতে পারেন, ঠিক আছে? স্যার স্যার রোলার সাপোর্টে 3D এর ক্ষেত্রে ডিজেডটা কেমন হবে আসলে? স্যার ডিএক্স তো অ্যাক্সেস বরাবর বোঝাই যাচ্ছে স্যার, টিচারের যে কোনো ফাংশনই থাকে না। ডিজেডটা আসলে কিভাবে জেড হবে? হচ্ছে আপনি যে স্ক্রিনে তাকাচ্ছেন, স্ক্রিন থেকে আপনার দিকে একটা লাইন চিন্তা করেন, অ্যাক্সিস, তাইলেই হবে। আচ্ছা স্যার, জেড অক্ষ তাহলে স্যার বসানো কোনো কাজ করবে না, মানে কোনো উপাংশ আসবে না জেড অক্ষে, ঠিক আছে রোলারের ক্ষেত্রে? বুঝি নাই। স্যার রোলারের ক্ষেত্রে তো স্যার জেড অক্ষে কোনো উপাংশ আসবে না, কারণ আমার এক্স অক্ষে তো আমার ডিরেকশন যাচ্ছে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে আমার রিয়াকশন। জেড এও আপনার ডিফ্লেকশন হবে, রিঅ্যাকশন নাই, 0, চলতে পারবে, জেড বরাবরও সে চলতে পারে। যেমন ধরেন কি বলে, কি ধরনের এক্সাম্পল দেওয়া যায়, স্যার ওই যে চেয়ার গুলা যেগুলার নিচে চাকা থাকে তার দিকেই মুভ করতে পারে। চারদিকেই মুভ করতে পারে, কিন্তু ওই চাকাগুলো একবারে স্পেয়ারের মতো না আর কি। যাই হোক, সে সব দিকেই মুভ করবে ওই সারফেসে যেখানে থাকবে, চাকার মতো চিন্তা করতে পারেন এরকম। আর তলের সাথে লম্ব বরাবর যেটা ভার্টিক্যালি উপরের দিকে, ওই দিকে সে মুভ করবে না, মানে রিঅ্যাকশন থাকবে। এটা বাস্তবে আইডিয়াল এক্সাম্পল এই মুহূর্তে দিতে পারছি না। যাই হোক, এখানে সবই মানে আইডিয়াল। স্যার একটা মার্বেল হতে পারে না স্যার? হ্যাঁ, একটা মার্বেল এটার এক্সাম্পল হতে পারে না স্যার? মার্বেল তো জেড এক্সপ্লেন বরাবর সব দিকে যায়, কিন্তু উপরে ডিরেকশন দেবে। হ্যাঁ, মার্বেলের উপরে যদি কোনো কিছু থাকে, এটা যদি রোলার হিসেবে কাজ করে তখন ঠিক আছে, মানে একটা স্ফিয়ারের মধ্যে যদি থাকে তাহলে সে সব দিকেই মুভ করতে পারবে এবং শুধু জেড ডিরেকশনে চলতে পারবে, ওয়াই ডিরেকশনে সে শুধু ভার্টিক্যালে চলতে পারবে না। রাইট। বল পেন স্যার। এটা হচ্ছে আপনার মানে মার্বেল এর মতো যেগুলো, এগুলো কোথায় স্যার লাগে? বল পেন নিতে পারে না স্যার? বল পেনে আগে তো একটা বল থাকে স্যার, আমার যে কলম দিয়ে লিখি স্যার। বুঝি নাই। স্যার কলম দিয়ে যে লিখি, কলমের মাথায় তো স্যার একটা বল থাকে, স্টিল। রাইট, সেটাও তো এক্স্যাক্টলি ওইরকমই।
কলমটা যদি ভার্টিক্যালি ধরেন তাহলে সব দিকে নড়বে, কিন্তু ভার্টিক্যালি সে মুভ করবে না, তাই না? জি স্যার। তবে এখানে একটু ঝামেলা আছে স্যার, কারণ স্যার এখানে তো আবার টেনশন দিলে উঠে যাবে স্যার ওয়াই বরাবর, মানে টেনশনটা নিতে পারতেছে না। হ্যাঁ, ওইটা আবার বলা যাচ্ছে না, ওইভাবেও আটকানো থাকতে হবে, টেনশনেও আটকানো থাকতে হবে। স্যার ফ্লাইওভারে তো স্যার এরকম সাপোর্ট স্যার দেখা যায় স্যার, মানে বলের মতো থাকে আর কি। রোলারের মতো কি হিঞ্জের জি কথা স্যার, সাত রাস্তার দিকে দেখছিলাম স্যার, তেজগাঁও স্যার যখন ফ্লাইওভারের কাজ করে তখন দেখছিলাম এরকম হিঞ্জের সাপোর্ট। মতো হবে। যেমন ধরেন দরজার মধ্যে যে কবজাগুলো লাগানো থাকে, এটা তো হিঞ্জ, ওটা ওয়ান কাইন্ড অফ হিঞ্জ সাপোর্ট। সব দিকে আটকানো থাকে, শুধু রোটেট করতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা ওই যেটা বলতে চাচ্ছিলাম, তো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। যদি ডিটারমিনেট হয়, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, তাহলে আমরা আঁকতে পারবো। যেমন 3 নাম্বারটা, এটা আমরা আঁকতে পারবো সবগুলোই, সামেশন মেথডে এঁকে ফেলবো। এখানে আরেকটা আছে কোয়ালিটেটিভ বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামস। এটা আপনার ভ্যালু দেওয়া নাই, এখানে একটা কনসেন্ট্রেটেড ফোর্স আছে ধরি পি, এখানে এন্ডে একটা মোমেন্ট আছে ধরি এম, তাহলে ডায়াগ্রামটা কেমন হবে কোয়ালিটেটিভ? যেমন ধরেন এখানে প্লাস মাইনাসও দেওয়া আছে কোয়ালিটেটিভে, তার মানে এই ভ্যালুটা পি কে যেটা আছে পজিটিভ, এটা নেগেটিভও হতে পারে। হয়েছে একটা ভ্যালু অ্যাজিউম করে নিন এক্ষেত্রে। হ্যাঁ, এটা ভ্যালু যাই হোক, এটা প্লাস মাইনাস হতে পারে। এখানে প্লাস মাইনাস যেখানে বলা আছে, এখানে নেগেটিভও হতে পারে। এই কোয়ালিটেটিভলি এখানে আঁকা, কোয়ান্টিটি দেওয়া থাকলে এক্স্যাক্টলি বলা যাবে। তো এটা কেন এখানে দিল? এটার সাথে বেন্ডিং মুভমেন্টের সাথে ডিফ্লেকশনের একটা রিলেশন আছে। আপনি যদি খেয়াল করেন, সিম্পলি সাপোর্টেড বিম, উপরের এক্সাম্পলে যায় আবার, এই যে 3-2 লাস্ট যেটা সিম্পলি সাপোর্টেড ডব্লিউ, যেটা মাঝখানে মোমেন্ট হচ্ছে WL²/8, দেখতে পাচ্ছেন? প্যারাবোলিক শেপ। এটা ডিফ্লেক্টেড শেপ কেমন হবে? পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য নিচে টেনশন, উপরে কম্প্রেশন। তো এই আপনার বেন্ডিং মুভমেন্টের সাথে ডিফ্লেকশনের একটা রিলেশন আছে, মানে বেন্ডিং মুভমেন্টের যে চেহারা, যে শেপটা, এটার সাথে ডিফ্লেকশনের যে শেপ, ওইটার একটা রিলেশন আছে। এটা আমরা দেখবো রিলেশনটা কিরকম। তো ওইটার সাথে ডিফ্লেকশন চিন্তা করে আমরা বেন্ডিং মোমেন্টটা হয়তো অনেক সময় আমরা নাও আঁকতে পারি কোয়ালিটেটিভলি, কিন্তু ডিফ্লেক্টেড শেপটা আঁকতে পারবো। যেমন ধরেন এখানে কিছু আছে ডিফ্লেক্টেড শেপ, কোয়ালিটেটিভ ডিফ্লেক্টেড শেপস। এখানে যদি একটা লোড দেই, তাহলে এখানে একটা মোমেন্ট আসবে, মোমেন্ট আসলে এই ডিফ্লেক্টেড শেপ হচ্ছে ডটেড লাইনটা, আর বোল্ড লাইন যেটা, সেটা হচ্ছে অরিজিনাল শেপ। এই যে এরকম অনেকগুলো ডিফ্লেক্টেড শেপ দেখানো আছে। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব পরে। সেন্স এখানে কাজ করতে হবে আপনাদের, যে এটা কিভাবে হলো।
তো এইগুলো হচ্ছে আপনার এই বেন্ডিং মোমেন্ট, ডিফ্লেক্টেড শেপ, ওইগুলো। আমরা যদি রিলেশন তৈরি করতে যাই, মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ, আপনারা বেন্ডিং থিওরিটা কি পড়ছেন? এরকম ফিগার তো পড়ার কথা SM1 এ। জি স্যার। বেন্ডিং এর যে কম্প্রেশন নিচে টেনশন। অ্যাজাম্পশন আছে কয়েকটা, অ্যাজাম্পশন গুলো আপনারা পড়ে আসছেন। একটা বিম যদি ব্যান্ড করে তাহলে দেখা যায় ব্যান্ড করার পরেও ক্রস সেকশনটা রিমেন প্লেন, মানে একই প্লেনই থাকবে। মানে এখানে যে বিমটা ব্যান্ড করলো, একটা রেডিয়াসে, আমি যদি এটাকে মানে হরাইজন্টাল রাখতাম, রেখে যদি একটা ক্রস সেকশন চিন্তা করতাম, তাহলে এই ব্যান্ড করার পরেও ওই ক্রস সেকশনটা প্লেনই থাকতো। এটা কনসিডার করে নিতে হবে। তারপরে ডিফরমেশন খুব ভেরি স্মল ধরতে হবে, আর হুকস ল ফলো করবে, মানে ইলাস্টিক লিমিটের মধ্যে চিন্তা করতে হবে এটাকে। এই তিনটা অ্যাজাম্পশনের উপর বেস করে আমরা মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ বের করতে পারি। কার্ভেচারের ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন নাম্বার 5। এটা আমরা চাইলে ডিরাইভ করতে পারবো, সমস্যা নেই। এবং ফাইনালি এখান থেকে মোমেন্ট কার্ভেচারের যে ইকুয়েশন নাম্বার 7, দেখেন ইকুয়েশন নাম্বার 7 এটা, এবং এখান থেকে শিয়ার ফোর্সের একটা ইকুয়েশন এবং লোডের একটা ইকুয়েশন আমরা বের করতে পারি। এগুলোর সাথে ডিফ্লেকশনের রিলেশন আছে, ভার্টিক্যাল ডিফ্লেকশন ভি। সো ডিফ্লেকশনের সাথে আপনার মুভমেন্ট, শিয়ার ফোর্স, লোড, এগুলো রিলেশন করা যাবে এই থিওরি থেকে। এবং এখানে একটা উদাহরণও দেওয়া আছে, এবং এটা সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে আমরা সলভ করতে পারবো। তো এখান থেকে আমাদের হচ্ছে মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ থেকে আমরা ইকুয়েশন গুলো নিয়ে আমরা স্টার্ট করব। মেইনলি কি কি বের করতে পারবো? একটা বিমের মধ্যে বা একটা স্ট্রাকচারে লোড থাকতে পারে, লোডের ইকুয়েশন, তারপরে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, তাদের ইকুয়েশন। এই পর্যন্ত আপনারা সিঙ্গুলারিটি ফাংশনে পড়ছেন। তার সাথে এখানে আরো দুইটা ইকুয়েশন অ্যাড হবে, একটা হচ্ছে স্লোপ আর একটা হচ্ছে ডিফ্লেকশন। স্লোপের ইকুয়েশন পাবো একটা, ডিফ্লেকশনের ইকুয়েশন পাবো। ওইভাবে আমরা যে কোনো পয়েন্টে ডিফ্লেকশন, রোটেশন বের করতে পারবো। তো সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে কিভাবে ডিফ্লেকশন বের করব একটা বিমের মধ্যে যে কোনো পয়েন্টে, সেটা আমরা দেখব। সিঙ্গুলারিটি ফাংশন ইউজ করে আমরা বেন্ডিং মোমেন্ট জানতে পারবো, শিয়ার ফোর্স জানতে পারবো, রোটেশনও বের করতে পারবো যে কোনো পয়েন্টে বিমের। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে এবং সলভ করা আছে, প্রত্যেকটাই সলভ করা আছে, 15টা, প্রত্যেকটাই সলভ করা আছে। সো কোনো কনফিউশন হবে না, আশা করি, পড়লেই হবে। এই একই জিনিস একটা বিমের মধ্যে কোন একটা জায়গায়
বেন্ডিং মুভমেন্ট, শিয়ার ফোর্স, ডিফ্লেকশন, রোটেশন বের করা যাবে আরো দুইটা মেথডে। ওই দুইটা মেথড আমরা পড়বো। একটা হচ্ছে মোমেন্ট এরিয়া থিওরেম, এটা দিয়েও করা যাবে। ওই একই জিনিস কাজে লাগবে, কার্ভেচারের ইকুয়েশনটাই লাগবে মোমেন্ট এরিয়া থিওরেমে, কিন্তু এটার ইকুয়েশন গুলো ডিফারেন্ট, মানে অন্যভাবে করা আর কি, সেটাও আমরা দেখব। তারপর আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কনজুগেট বিম মেথড। এখানেও কার্ভেচারের ইকুয়েশনটাই কাজে লাগবে এবং এটা অন্যভাবে বের করে, এটা আরেকটা মেথড। কনজুগেট বিম হিসেবে কনভার্ট করে নেয় অরিজিনাল বিমটাকে, তারপরে সলভ করে। এবং এখানেও শিয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট, ডিফ্লেকশন, রোটেশন এগুলো আমরা যে কোনো পয়েন্টে বিমের বের করতে পারবো। তাহলে এই তিনটা মেথড যে আমি বললাম, একটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশন, 2 নাম্বার হচ্ছে মোমেন্ট এরিয়া থিওরেম, 3 নাম্বার হচ্ছে কনজুগেট বিম মেথড। শুনতে পাচ্ছেন আপনারা? আমি ইয়েস স্যার। জি স্যার। এই তিনটা মেথডেই আমরা বের করতে পারবো, সেটা বিমটা ডিটারমিনেট হোক স্ট্যাটিক্যালি অথবা ইনডিটারমিনেট হোক, সমস্যা নাই। ইনডিটারমিনেট হলেও বের করতে পারবো, ডিটারমিনেট হলেও বের করতে পারবো। যেমন ধরেন এখানে একদম প্রবলেম নাম্বার 14, এটা কিন্তু ইনডিটারমিনেট একটা স্ট্রাকচার, এটাও এখানে করা আছে। 15 নাম্বার, এটাও একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, এটাও সলভ করা আছে। সো তিনটা মেথডেই আমরা যেটা স্ট্যাটিক্স দিয়ে সলভ করা যায় না, ইনডিটারমিনেট স্ট্রাকচার, সেটাকেও সলভ করতে পারবো এই তিনটা মেথডে। এরপরে লাস্ট একটা টপিক হচ্ছে বাকলিং অফ কলাম। বাকলিং অফ কলাম হচ্ছে কলামে যদি লোড দেই আমি, তাহলে এরকম ঘটনা কি আপনারা চিন্তা করতে পারেন কিনা? ধরেন একটা অনেক স্লেন্ডার একটা অবজেক্ট, স্লেন্ডার মানে তার লেন্থের তুলনায় ক্রস সেকশনটা অনেক ছোট, লেন্থের তুলনায় ক্রস সেকশন যদি অনেক ছোট হয় তাহলে এটাকে স্লেন্ডার বলে। যেমন ধরেন রেইনফোর্সমেন্ট বার, তার ডায়ামিটার অনেক কম থাকে এবং লেন্থ অনেক বেশি থাকে, তাহলে এটা অনেক স্লেন্ডার হবে। যে যত বেশি চিকন এবং লম্বা তার স্লেন্ডার, সে তত বেশি স্লেন্ডার। তো এরকম একটা স্লেন্ডার অবজেক্টকে আমরা যদি এক্সিয়ালি লোড দেই, তখন সে ধরেন ম্যাটেরিয়ালটা ব্রেক করলো না, কিন্তু সে বাঁকা হয়ে গেল, এরকম হতে পারে না? জি স্যার, পারে। কম্প্রেশন দিতে হবে দুই পাশ থেকে। যদি একটা স্টিলের স্কেল আপনারা চিন্তা করেন, স্টিলের স্কেলকে দুই পাশ দিয়ে চাপ দিলে বাঁকা হয়ে যায় না একদিকে? জি স্যার। হ্যাঁ, এক্ষেত্রে তো একটু অ্যাঙ্গেল করে লুট দিতে হবে স্যার। এটা ডিপেন্ড করে, ওইগুলোই কথা বলবো আমরা। তো এই যে বাঁকা হয়ে যাওয়াটাই হচ্ছে বাকলিং। বাকলিংটা কিভাবে কনসিডার করে সেটা আমরা বের করব। এটা হচ্ছে লাস্ট টপিক। বাকলিং এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, কেন বাকলিং হয়, কেন বাঁকা হবে, সে অনেক ফ্যাক্টর আছে, এগুলো আমরা স্টাডি করব। কত লোড দিলে সে বাঁকা হয়ে যাবে, কোন দিকে সে বাঁকা হবে, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি যদি আবার ব্যাক করি, তাহলে আমরা মিড টার্মের পরে কি কি পড়ব? প্রথমে হচ্ছে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়, এগুলো আমরা বের করব। তারপরে কোয়ালিটেটিভ কিছু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখব এবং ডিফ্লেক্টেড শেপ দেখব। এগুলো আমাদের আগের যে নলেজ ওইটার উপর ডিপেন্ড করে এবং কিছু কমন সেন্স থেকে আমরা এগুলো করব।
তারপরে আমরা মুভমেন্ট কার্ভেচার রিলেশনশিপ যে ইয়াটা আছে ওটা ডিরাইভ করে ওইটার উপর বেস করে 3টা মেথডে আমরা বিমের মধ্যে যে কোনো পয়েন্টে ডিফ্লেকশন, রোটেশন, শিয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট বের করতে পারবো। এই 3টা মেথড আমরা দেখব। একটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশন, 2 নাম্বার হচ্ছে মোমেন্ট এরিয়া থিওরেম, 3 নাম্বার হচ্ছে কনজুগেট বিম মেথড। তাহলে টোটালি এখানে 4টা টপিক হয়ে গেল। আর লাস্ট আর একটা টপিক হচ্ছে বাকলিং অফ কলাম। এই টোটাল 5টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি একটা ধারণা হয়েছে তো যে আমরা কি আলোচনা করব? জি স্যার। আচ্ছা, আপনারা কেউ ক্লাসরুমে অ্যাড করিনি এরকম কেউ আছেন, অথবা ইনভিটেশন পাঠায় নাই ক্যালেন্ডারে? এখানে টোটাল 38, টোটাল 48 স্টুডেন্টস ইনভিটেশন পাঠানো আছে। অ্যাকসেপ্ট করলেই হবে, ওইখানে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এর মধ্যে 10 জন এখনো অ্যাকসেপ্ট করে নাই। আব্দুল গফুর আছে, উনি মাহাদি হাসান, মোহাম্মদ বাইজিদ, মোজাম্মেল হক, শাহরিয়ার হোসেন সৈকত, মোহাম্মদ জায়েদ সাবিত। यस सर, राशि सर। হ্যাঁ, সাবিত, जी सर। আপনি এটা অ্যাকসেপ্ট করলেই হবে, ক্লাসরুমে ঢুকতে পারবেন। মহিউদ্দিন, SSRM, ওসমান গনি, সাকিব শাহরিয়ার। यस सर। হ্যাঁ, শাহরিয়ার, আপনি আছেন? শাহরিয়ার, यस सर। আপনি এটাতে ইয়া করলে ঢুকলেই হবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। ओके सर। শেখ মোহাম্মদ মনিরউদ্দিন, এই কজন বাকি? টোটাল 39, একজন এখন মনে হয় ইন করছে। ক্লাসরুমে তেমন কিছু নাই। লেকচার নোট জাস্ট আনাম স্যারের নোটটাই একটা ওয়ার্ড এবং একটা পিডিএফ ফরম্যাটে আছে, যেটা আমি একটু আগে শো করলাম। আমার অফিস আওয়ার দেওয়া আছে এখানে, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। আমার অফিসে আওয়ারটা দেখে নিতে পারেন। আফটার মিড টার্ম ফলো করতে হবে, মিড টার্মের আগেরটা এখন নাই, শেষ। আপনাদের সাথে আমার ক্লাস হচ্ছে সানডেতে 11টা থেকে 12:30, আর থার্সডেতে 9:30 থেকে 11টা। ফার্স্ট এবং লাস্ট দিন। এছাড়াও এই ক্লাস টাইমের বাইরে আপনারা আমাকে অ্যাভেলেবল পাবেন, কল দিতে পারবেন, সমস্যা নেই। লেকচার নোটস, এটা তো আনাম স্যারেরটা বললামই। ক্লাস রেকর্ড গুলো এখানে দিয়ে দিব, এখানে নাই আমাদের, আজকে প্রথম ক্লাস। ওই মিট রেকর্ডিং যেটা, ওই ফোল্ডারটা আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন আপনাদের ক্লাসগুলো। সাপোর্টিং লেকচার ম্যাটেরিয়াল গুলো আসলে মেকানিক্স 1 এর টেক্সট বুক, লেকচার নোট, প্রেজেন্টেশন, ওইগুলো হয়তো হেল্পফুল হবে আপনাদের, এজন্য রাখলাম। প্রিভিয়াস কোশ্চেনস, এটাও আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, আপনারা ইয়া থেকেও নামায় নিতে পারবেন। কেউ যদি না পান, আমার এখানে দেওয়া আছে, এখান থেকে নিতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? ভলিউম? जी सर साउंड জি স্যার। জি স্যার। আচ্ছা, আরো কিছু অ্যাড হবে আস্তে আস্তে, ওইগুলো আপনারা পেয়ে যাবেন।
আমি মোটামুটি ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্ট 3টার মতো নিব। ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট হয়তোবা এমন হতে পারে 3টাই ক্লাস টেস্ট হবে, হয়তোবা হতে পারে অ্যাসাইনমেন্টও নিব, ক্লাস টেস্ট নিব 2টা, অ্যাসাইনমেন্ট একটা, এমন হতে পারে। এবং ক্লাস টেস্ট যেটাই নেই না কেন সাডেন ক্লাস টেস্ট হবে। হতে পারে আজকে যা পড়ালাম এটার উপরেই আজকে একটা ক্লাস টেস্ট নিয়ে নিলাম, হতে পারে আগের কোনো কিছু থেকে নিতে পারি। সো আমার এখানে যেটা করতে হবে, আপনাকে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্টিভ হওয়া লাগবে। অ্যাটেন্ডেন্স নিব না, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আপনাদেরকে রোল কল করে অ্যাটেন্ডেন্স দেব না, আমি অন্যভাবে নিব। কিন্তু ক্লাস টেস্টে যদি ভালো করতে হয় আপনাদের যেটা করতে হবে, ক্লাসে যা পড়াবো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটা আমি আগে থেকে বলে দিব না যে নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট হবে, অথবা যে ক্লাসে ক্লাস টেস্ট হবে এটা প্রথমেও হতে পারে আগের ক্লাসের উপরে, অথবা যেদিন যেটা পড়াবো এটার উপরেও নিতে পারি। তো এটা ফিক্স থাকবে না, তো এই ব্যাপারে আপনারা ক্লিয়ার থাকবেন। এমন কিছু হবে না যে আপনাকে পড়ালাম একটা দিয়ে দিলাম ক্লাস টেস্টে আরেকটা, অথবা কঠিন কিছু দিয়ে দিব। ক্লাস টেস্ট হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। সো এটা মিড টার্ম বা ফাইনালের মতো ওইরকম কম্প্রিহেন্সিভ কোনো কোয়েশ্চেন থাকবে না, ছোট্ট একটা প্রবলেম অথবা ছোট একটা কনসেপ্টের উপরে পরীক্ষা হবে। সো অ্যাটেন্টিভ থাকলে আপনি ফুল মার্কই পাবেন। আর এই কোর্সটা কিন্তু অনেক বেসিক স্টাডি আছে, আপনাদের অনেক কিছু জানার আছে। মেকানিক্স এবং এসএম যে 4টা কোর্স আছে, মেকানিক্স 2টা আমাদের খুব বেশি কাজে লাগে না ফ্রিকশনের পার্টটা ছাড়া। মেকানিক্স 1টা হচ্ছে বেসিক টোটালি, এবং তারপরে বেসিক কোর্স যদি চিন্তা করি স্ট্রাকচারের জন্য, তাহলে SM1 এবং SM2। আমি বিলিভ করি যে মেকানিক্স 1, SM1, SM2 এই 3টা সাবজেক্ট যে খুব ভালো মতো পারবে, স্ট্রাকচারে বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ তার বেসিক কনসেপ্টে কোনো প্রকার গন্ডগোল লাগবে না। তো এই কোর্স হচ্ছে ওয়ান অফ দ্য বেসিক কোর্সেস, এটা আপনাদের ভালো মতো মাথায় ঢোকানো দরকার। সেই জন্য আমি চেষ্টা করব ইলাবোরেট স্টাডি করার, সেক্ষেত্রে আপনাদেরও হেল্প লাগবে। হতে পারে আমার এই যে রুটিন ক্লাস 14টা ক্লাস, এর বাইরেও আমার এক্সট্রা ক্লাস নিতে হতে পারে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এক্ষেত্রে আপনাদের হেল্প লাগবে। আপনারা যদি এক্সট্রা টাইম থাকে বা কখনো ক্লাস মিস হয়ে যেতে পারে অথবা হলিডে থাকতে পারে, সেক্ষেত্রে ওইটাকে যেন কভার করতে পারি, অথবা এক্সট্রা কোনো ক্লাস যদি দরকার পড়ে আপনাদের সময় বের করে যদি দিতে পারেন আমাকে, তাহলে আপনাদেরই লাভ হবে। আমি যত বেশি সময় দিতে পারবো আপনাদের জন্য এটা সুবিধা হবে। আমি চাইলে শর্টলি ব্রিফ করেও আমি পড়াতে পারি, সেক্ষেত্রে আপনাদের লস হবে। এই ক্ষেত্রে আপনাদের হেল্প ছাড়া আমার পক্ষে প্রোগ্রেস করা সম্ভব হবে না, কোঅপারেটিভ হওয়া লাগবে। আমি আশা করি আপনারা অনেক কোঅপারেটিভ, ক্লাসে রেসপন্স করেন ভালো। ক্লাসে রেসপন্স করাটা খুব জরুরি।
এবং আপনাদের দুইটা সেকশনেই আমার যা মনে হচ্ছে খুব কম্পিটিটিভ স্টাডিটা অন্যান্য আমার দেখা বেচের তুলনায়। আপনাদের এভারেজ সিজিপিও মনে হয় ভালো। 3.9 উপরে কি আছেন আপনারা কেউ সিজিপিএ? জি স্যার। জি স্যার। কয়জন? রোল নাম্বার অনুযায়ী বলেন। স্যার রোল 9 9 10 10 স্যার 12 12 26 26 20 20 5জন। স্যার 44 44 6জন। অনেক অনেক ভালো। 3.9 এর উপরে 6জন অলরেডি। 45 আছে। 45 তার মানে ওই স্যার সেকশনে রোল 02 আছে স্যার। কত? স্যার 02 2 রোল নাম্বার 2 2 9 10 20 42 44 আর কার নাম যেন বলেন ভুলে গেছি 45। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন। স্যার ওটা 20 সরি আছে স্যার আমি ভাবছি স্যার প্রেজেন্ট ডাকতেছেন স্যার আমার 20 স্যার আমার সিজি এত না স্যার। না আমি জাস্ট জানতে চাইলাম আর কি যে ও আচ্ছা আচ্ছা সরি স্যার আমার আর নিচে স্যার আমি ভাবছি স্যার আমার ওই নেটের প্রবলেম আমি ভাবছি। আচ্ছা নো প্রবলেম। ওকে স্যার। ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন, আশা করি অনেক কিছু আমরা শিখতে পারবো। আমি নিজেও অনেক কিছু শিখি স্টুডেন্টদের কাছ থেকে। টিচারদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার থাকে, এটার একমাত্র কারণ হচ্ছে স্টুডেন্টরা যত বেশি কোয়েশ্চেন করবে টিচারকে, টিচার তত বেশি অ্যাঙ্গেলে ওইটাকে চিন্তা করতে পারবে। এই জন্য এই একটা কোর্স বারবার পড়ালে যে বোরিং লাগে তা না, বরং নতুন কিছু শেখা যায়। কিন্তু স্টুডেন্টরা যখন ইন্টারেস্টেড থাকে না তখন একটা কোর্স পড়ানো খুবই বোরিং লাগে, কারণ আপনাকে কোয়েশ্চেন করতে হবে। সব কোয়েশ্চেনের উত্তর যে আমি দিতে পারবো তা না, হতে পারে আপনি যেভাবে চিন্তা করলেন ওইভাবে আমি কখনো চিন্তা করার অ্যাবিলিটি নাই আমার, এরকমও হতে পারে, কারণ এক একজন এক একভাবে চিন্তা করে, তো সেই জন্য। সো মিড টার্মের আগে আপনাদের কেমন গেল? আশা করি ভালোই যাবে। এই কোর্সটা আমি আগে নিতাম আনাম স্যারের সাথে, প্রথম যখন টিচিং এ আসি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে, তখন এই কোর্স দিয়েই আমার শুরু। তো SM2টা আমি তখন নিতাম 2 সেমিস্টার বা 3 সেমিস্টার মনে হয় নিয়েছিলাম। তারপরে অনেকদিন গ্যাপ, ম্যাটেরিয়াল ওইভাবে রেডি নাই, স্যারের শিটটাই পড়াচ্ছি আপনাদের। তবে SM ল্যাব যেটা সেটা আমি নিতাম প্রথম থেকেই। SM ল্যাবটা কে নিচ্ছে আপনাদের? উজ্জ্বল স্যার? অনুপম স্যার। আচ্ছা, আপনারা কি ওই যে ম্যাটেরিয়াল পাইছেন, প্রেজেন্টেশন, ভিডিও? লাস্ট সেমিস্টারে আমি এটা লাস্ট সেমিস্টার পর্যন্ত নিলাম, তো তখন তো ইয়া ছিল গত সেমিস্টারে অনলাইনে, তো ওইগুলো উজ্জ্বল স্যার আমরা এগুলো প্রিপেয়ার করছিলাম। ওই ম্যাটেরিয়াল গুলো আপনাদের থিওরির ক্ষেত্রে কাজে লাগতে পারে। আপনারা কি পাইছেন ওই ম্যাটেরিয়াল গুলো
প্রেজেন্টেশন ভিডিও? স্যার ওই উজ্জ্বল স্যারের ওইটা পাইছি স্যার, প্রেজেন্টেশন একটা বানানো। হ্যাঁ উজ্জ্বল স্যারের প্রেজেন্টেশন বানানো, ওইটা হচ্ছে আমাদেরকে দিছে অনুপম স্যার। হ্যাঁ ওইটাই। ওই প্রেজেন্টেশন গুলো আপনারা যদি দেখেন ওইখানে এটা অনেক টাইম নিয়ে করতে হয়েছে, কারণ আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম যে একটা ল্যাব কোর্স ওইটা কিভাবে আমি অনলাইনে পড়াবো। তো এই জন্য এটার পিছনে অনেক সময় দিতে হচ্ছিল। অবশেষে আমরা এটা করছি, এটা একটা চ্যালেঞ্জ ছিল। আপনারা কি ল্যাবের কোর্স এটা করে স্যাটিসফাইড, বুঝতে পারছেন? স্যার আসলে স্যার অনলাইনে তো অনেক কিছু স্যার বোঝা যায় না। আবার নেটওয়ার্ক একটা প্রবলেম। এই যে আমার এখানে আছে, দেখাই প্রেজেন্টেশনস কয়টা গেল এক্সপেরিমেন্ট? 5টা। আচ্ছা 5 নাম্বারটাই ওপেন করি। এরকম কি দেখতে? জি স্যার এটা। জি স্যার এটা। হ্যাঁ ফার্নেস টেস্ট এগুলো বের করতে অনেক কষ্ট করতে হয়েছে। প্রত্যেকটার মধ্যে একটা সিকোয়েন্স পাবেন যদি খেয়াল করেন। এই যে ইন্ডেক্স, যেটা ইন্ডেক্সটা সেম রেখে করা তাদের ধরতে সুবিধা হবে। এখানে অনেক থিওরি আছে যেটা আপনি কাজে লাগাতে পারবেন, আমাদের এই এসএম এর এই কোর্সেও কাজে লাগবে। কোনো কিছু না বুঝলে এখান থেকে হেল্প নিতে পারেন। প্রেজেন্টেশন যদি পেয়ে থাকেন তাহলে তো হলো, আর না থাকলে আমাকে বলবেন, আমি আপনাদের দিতে পারবো। ঠিক আছে, আজকে আর পড়বো না, জাস্ট আলোচনা করলাম। মিড টার্মের পরে 5টা টপিক নিয়ে আমি পড়াবো, আর এক্সট্রা ক্লাস বা টাইম দেওয়ার ব্যাপারেও বললাম। আপনারা প্রথম থেকেই এটা নিয়ে থাকতে পারেন, তাহলে যেটা হবে লাস্টের দিকে প্রেশারটাও কমে যাবে। প্রথম দিকে তো প্রেশার কম থাকে, আমরা যদি প্রথমে আগায় ফেলি লাস্টের দিকে এমন হতে পারে যে অন্যান্য কোর্সের প্রেশার, তখন দেখা যাবে SM2 এর প্রেশারটা নাই, কম। সেটা আপনাদের জন্য বেটার হতে পারে, আমি জানি না। তো আমরা একটা সপ্তাহ করি, আর একটা ক্লাস আছে, তারপরে নেক্সট উইক থেকে চেষ্টা করব এডিশনাল কিছু টাইম যদি বের করা যায়। যেমন ধরেন আজকে আপনাদের কি ক্লাস আছে এরপরে 12:30টার পরে? জি স্যার, ফ্লুইড মেকানিক্স। তাইলে তো আর হবে না, মানে এটা 12:30টার মধ্যেই ক্লোজ করে দিতে হবে। এটার 11টার আগে কি ক্লাস ছিল? জি স্যার। জি স্যার, ম্যাথ সাপ্লিমেন্ট ক্লাস ছিল। আচ্ছা, তাহলে তো কিছু করার নাই। বৃহস্পতিবারে 9:30 থেকে 11টা, তারপরে 11টা থেকে আমার আবার ক্লাস আছে, তো ওই দিনও হবে না। ফ্লুইড ক্লাসটা তো নেই আজকে, ক্লাসটা ক্যান্সেল হয়েছে। না, এটা তো আজকে হইলো, কিন্তু নেক্সট ডে তো হবে, তাই না? স্যার আমরা শনিবার করে ক্লাস করতে পারি। এটাও করা যায়, কিন্তু আমি বন্ধের দিন চাই না আপনাদের বিরক্ত করতে। না স্যার, শনিবারে সম্ভব না স্যার, অন্য একদিন সোমবার। স্যার সোমবারে 12টা পর্যন্ত ক্লাস থাকে, 12টা সব। সোমবারে বিকেলে আমরা সবাই ফ্রি থাকি স্যার, সোমবার বিকেলে পুরো স্পটটাই খালি থাকে স্যার। ঠিক আছে, মানে আমি এটাই চাচ্ছি যে আপনারা ডিসকাস করেন, এবং আমার এই ক্লাস আওয়ার, অফিস আওয়ারটা দেওয়া আছে ওইখানে, তাই না? ওইটার সাথে ম্যাচ করে আপনারা আমাকে নোটিশ করতে পারেন যে স্যার এই জায়গায় আমরা সময় বাই করতে পারবো। আমরা এক্সট্রা কিছু টাইম বাই করতে পারলে ওইখান থেকে একটু হেল্প হবে।
ঠিক আছে, আজকে থাক এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন কোনো ব্যাপারে জানার থাকলে বলতে পারেন, পড়ালেখা অথবা অন্য কিছু। হ্যালো, জি স্যার। জি স্যার। কথা থাকলে বলতে পারেন, আছে কি? না স্যার, আজকে আপাতত নাই স্যার। পড়া শুরু করলে স্যার তখন বুঝে স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের ফাইনালের সিলেবাসে কি মেডের আগের টপিক গুলো থাকবে? হ্যাঁ থাকবে। কি কি স্যার ওগুলোতে থাকবে যদি বলে দেব, মেডের আগের সমস্যা নেই। টপিকে যদি স্যার আমাদের কোনো টপিকে স্পেশালি প্রবলেম থাকে সেক্ষেত্রে কি আপনার সাথে আলোচনা করতে পারবো? সেটা হচ্ছে আমাদের টাইমের বাইরে আপনারা যদি আমাকে বলেন যে স্যার, সন্ধ্যার পরেও হতে পারে, সমস্যা নেই, যে জি স্যার স্যার, ওটা আমরা ডিসকাস করে স্যার আপনাকে যদি জানাই টাইমটা। হ্যাঁ হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে এই আমার তো দায়িত্ব হচ্ছে মিড টার্মের পরের অংশটা ভালো মতো কমপ্লিট করা, তাই না? জি স্যার। তো এর বাইরে কোনো টাইমে আমরা করতে পারি, কারণ জি স্যার। ওইটা পড়াতে গিয়ে আমি আমার টাইমটা তো নষ্ট করতে পারবো না। জি স্যার, আমরা আলাদা টাইমে পড়বো স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ এটা করতে পারেন, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদের ওই জিজ্ঞেস করলাম কেন যে কেউ কি কোভিড আক্রান্ত কিনা। আমি কিন্তু এখন এই কোভিড আক্রান্ত অবস্থায় আছি, পজিটিভ। 1 সপ্তাহ ধরে ওষুধ খাচ্ছি এবং কোয়ারেন্টাইনে আছি এখন। স্যার ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমরা দোয়া করি স্যার আপনার জন্য স্যার। এই অবস্থাতে ক্লাস নিচ্ছেন স্যার? অসুবিধা হচ্ছে না, বরং সারাদিন একা থাকি তো বোরিং লাগে। স্যার আমি পজিটিভ স্যার। কবে, কখন থেকে হলেন? গত সপ্তাহের স্যার এই পরীক্ষার মধ্যেই টেস্ট করে ধরা পড়লো, পিসিআর টেস্টে সোমবারের পরীক্ষায়। পরে আমি চেক করলাম যে হ্যাঁ পজিটিভ আসছে স্যার। ও, সাবধানে থাকেন। হ্যাঁ আমাদের অনেকেই তো টিকা দিচ্ছে, টিকা দিয়ে অনেকে ভাবছে যে টিকা দিলে তো শেষ, আসলে কিন্তু তা না। টিকা দেওয়ার পরে টিকা তো স্যার 40 বছরের নিচে দিচ্ছে না, আর যারা নিচ্ছে ওরা এই সাংবাদিক ভুয়া আইডেন্টি ইউজ করে নিচ্ছে স্যার। হ্যাঁ মানে যারা নিচ্ছে তারা কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে বেশি, যে আমাদের আর ভয় নাই। আসলে এটা কিন্তু ঠিক না। অনেকের কিন্তু অনেকবার হয়, টিকা দেওয়ার পরেও হচ্ছে। সো কেয়ারফুল থাকতে হবে আমাদের। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় আরো ডেঞ্জারের দিকে যাচ্ছি, কারণ অনেকে এটা বুঝতে চায় না যে টিকা দিলেও যে এই রিস্ক থাকে। সাবধান থাকা ভালো। সবচেয়ে ভালো হচ্ছে সব সময় মেনটেন করা গরম পানি। আর যাদের হচ্ছে বা মনে হচ্ছে হবে, তাদের বেশি বেশি করে ভিটামিন সি খাইতে হবে এবং কোনোভাবে কাশি, সর্দি কাশি যেন লেগে না থাকে। এবং এই টাইমে কিন্তু ভালো ভালো খাওয়ার জন্য বলে, যাতে শরীরের ইয়াটা অ্যাক্টিভ থাকে, সতেজ থাকে। ঠিক আছে, তাহলে আজকে থাক এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার।